রাজতন্ত্র ফিরে আসছে। না, এটা শুনেই ভিডিওটা বন্ধ করে দেবেন না। 2025-এ দাঁড়িয়ে ভাবছেন এটা আবার কোন আজগুবি কথা বলতে এসেছে। কোথায় কিভাবে রাজতন্ত্র ফিরে আসছে সেটাই আপনাদেরকে বলবো। আর বলবো ইরান আর পাকিস্তানের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে। কি মিল পাওয়া গেছে সেটা নিয়েও আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ইরান ইসরায়েল সংঘাত আরো তীব্র হয়েছে। ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতে নাতাঞ্জ ইউরেনিয়াম প্ল্যান্টের মাটির তলাদেশের অংশে সরাসরি আঘাত করেছে ইসরায়েল। আইএই এর তরফে বলা হয়েছে হাই রেজলিউশন স্যাটেলাইট ছবির ক্রমাগত বিশ্লেষণের ভিত্তিতে আইএই আরও কিছু উপাদান চিহ্নিত করেছে যা নাতাঞ্জের ভূগর্ভস্থ ইউরেনিয়াম প্ল্যান্টের ওপর সরাসরি প্রভাবের ইঙ্গিত দেয়। নাতাঞ্জ প্ল্যান্টের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। At Natanz, the above ground part of the pilot fuel enrichment plant, where Iran was producing uranium enriched up to 60% uranium-235, has been destroyed. ইস্পাহান পরমাণু কেন্দ্র বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আইএইএ, কিন্তু উভয় দেশের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তারা এই মুহূর্তে ওই জায়গা পরিদর্শনের জন্য আধিকারিকদের ঘটনাস্থলে সরাসরি পরিদর্শন করাতে সক্ষম হচ্ছে না। এই মুহূর্তে স্যাটেলাইটের হাই রেজলিউশন ছবিগুলোই ভালো করে দেখতে হচ্ছে ও তার উপরেই নির্ভর করতে হচ্ছে। তবে গত সপ্তাহে ইরানের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে ইরানের কোন শহরে কম্পন অনুভূত হয়েছে। এখানে ভূমিকম্পের মাত্রা ছিল 2.5। ইরানের আগেও পাকিস্তানেও এরকম ভূমিকম্প হয়েছিল। মনে পড়ছে ভারত যখন পাকিস্তানের নূর খান এয়ারবেসে আক্রমণ চালিয়েছিল, তার পরের দিন থেকে এরকম ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প অনুভূত হয়েছিল। পাকিস্তানে যে পারমাণবিক অস্ত্রাগার ছিল সেই ভান্ডারটি নাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে ইন্ডিয়ান এয়ারফোর্স ও ইন্ডিয়ান মিসাইলের আঘাতে। ঠিক সেই রকমই ইরানেও কিন্তু ভূমিকম্প দেখা যাচ্ছে। অপারেশন রাইজিং লায়ন শুরুর 4 দিনের মাথায় একটা জিনিস স্পষ্ট করে দিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার লক্ষ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নয়, তার টার্গেট শিয়া মুসলিম রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের জনতার উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি বলেছেন, একটি দুষ্ট ও নিপীড়িত শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদের আবেদন জানাচ্ছি। ইসরায়েলের লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সেই খুনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আপনাদের নিপীড়ন করছে। মুক্তি পাওয়ার জন্য রুখে দাঁড়ানোর সময় এসেছে আপনাদের সামনে। গত 4.5 দশকের ইসলামিক কট্টরপন্থী শাসনে ইরান সব রকম স্বাধীনতা ভীষণভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। এই অভিযোগের সত্যতা আমরা কম বেশি সবাই জানি। গণতান্ত্রিক অধিকারের দাবি বা নারী স্বাধীনতার পক্ষের আন্দোলনকে বিশ্রীভাবে দমন করা হয়েছে। অথচ 60 এবং 70 দশকে আফগানিস্তানের মতো ইরানও কিন্তু ছিল আধুনিক শিক্ষা ব্যবস্থা ও নারী স্বাধীনতার এক চরম নিদর্শন। কিন্তু অন্ধকার ইসলামিক যুগে খাতায় কলমে নির্বাচিত প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা থাকলেও সে দেশে ক্ষমতার আসল উৎস খামেনেইয়ের নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল। এই খামেনেইয়ের সঙ্গে একটি ভারতবর্ষের যোগ আছে। কিরকম? 86 বছরের খামেনেইয়ের পিতামহ সৈয়দ আহমেদ মুসাবি হিন্দি 1800 সাল নাগাদ ভারত থেকে ইরানের নাজাফে চলে যান এবং পাকাপাকিভাবে ইরানে বসবাস করতে আরম্ভ করেন। ট্রাম্প নেতানিয়াহু জুটি তেহরানে পালাবদল ঘটিয়ে আবার পাহলভি বংশের শাসন ফেরাতে চান বলে জল্পনা শুরু হয়েছে। কিন্তু কোটি টাকার প্রশ্ন, ট্রাম্প নেতানিয়াহু জুটি কি এই পালাবদল করতে পারবেন? যদি পরিবর্তন হয় তাহলে গার্ডিয়ান কাউন্সিলের মাথায় কে বসবে তারও কিন্তু হিসাব নিকাশ চলছে। আয়াতুল্লাহ খামেনেইয়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে
পয়লা নাম আসছে তার দ্বিতীয় পুত্র মোস্তাফা। অন্যরা হলেন আলী রেজা আরাফি, আলী আসগর হেজাজি এবং মোহাম্মদ গোলপাইগানি। এর আগে 1925 সালে ইরানের রুশ ঘনিষ্ঠ শাসক আহমেদ শাহ কাজারকে উৎখাত করে ব্রিটেন ও আমেরিকা ক্ষমতায় বসিয়েছিল তাদেরই লবির লোক পাহলভি বংশের প্রথম শাসক আলী রেজা শাহকে। 100 বছরের মাথায় ট্রাম্প ও নেতানিয়াহুর সৌজন্যে কি আবার পাহলভি রাজবংশের প্রত্যাবর্তন হতে চলেছে ইরানে? ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভি প্রয়াত হয়েছেন কয়েক দশক আগে। তার পুত্র যুবরাজ রেজা শাহ আমেরিকায় বসবাস করেন, নিজেকে ইরানের বৈধ শাসক বলেও দাবি করেন। ইসরায়েলি হামলার পরে শনিবার বিবিসিকে তিনি বলেছেন, ইরানে খামেনেইয়ের শাসন দুর্বল হয়ে পড়েছে, এটাই ক্ষমতা বদলের উপযুক্ত সময়। কিন্তু ইসরায়েল ইরান সম্পর্ক এইরকম তিক্ত না, প্রথম দিকে ছিল না। তাদের মধ্যে খুব ভালো এবং হ্যান্ডশেকিং রিলেশন ছিল। তাহলে প্রবলেম কোথায় তৈরি হলো? আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 1948 সালের ইসরায়েলের জন্মের পর বিশ্বের একমাত্র ইহুদি দেশটিকে স্বীকৃতিতে অস্বীকার করে প্রায় সমস্ত ইসলামিক রাষ্ট্র, কিন্তু সেখানে ইরান ছিল ব্যতিক্রম। তবে আরব দুনিয়ায় ইহুদি দেশটিকে স্থাপন করার নেপথ্যে সবচেয়ে বড় হাত ছিল আমেরিকার। পশ্চিম এশিয়ায় ইসরায়েলের জন্মের সময় ইরানের মসনদে শেষ রাজা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। পশ্চিম সভ্যতার গোড়া সমর্থক হওয়ায় দেশ জুড়ে সেই হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন পারস্যের শাহ। ফলে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার। নিজেদের অস্তিত্ব মজবুত করতে আরব দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠে ইহুদি সরকার। ইসরায়েলের এই বিদেশ নীতিকে বলা হয় পেরিফেরি ডক্ট্রিন। তাহলে পেরিফেরি ডক্ট্রিন কি? পেরিফেরির মতবাদ হলো একটি কৌশলগত পদ্ধতি যা আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য জোট এবং অংশীদারিত্বের গুরুত্বকে স্বীকৃতি দেয়। পেরিফেরি জোটটি 1958 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের তৈরি করা একটি বিদেশ নীতি বা কৌশলকে বোঝায়। মিডল ইস্টে নন আরব অ্যান্ড নন মুসলিম স্টেটদের নিয়ে একটি জোট করেছিল ইসরায়েল। এর মূল উদ্দেশ্য ছিল প্যান আরব জাতীয়তাবাদের বিরোধিতা। সেই লক্ষ্যে ইরান, তুরস্ক ও ইথিওপিয়াকে নিজের দলে টানতে অনেকটাই সক্ষম হয়েছিল ইসরায়েল। 3 বন্ধুর মধ্যে ট্রাইডেন্ট নামের একটি চুক্তিও হয়। এর অন্তর্ভুক্ত ছিল গোয়েন্দা তথ্যের আদান প্রদান, অস্ত্র ব্যবসা ও অন্যান্য আর্থিক সহযোগিতা। ত্রিপাক্ষিক চুক্তির উপর ভর করে এরপর থেকে তেহরানকে সামরিক প্রযুক্তিও সরবরাহ করতে থাকে তেল আবিব। বিনিময়ে ইরান থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল পেত ইহুদিরা। 1967 সালের বিখ্যাত 6 দিনের যুদ্ধ, যাকে আমরা জুন ওয়ার বা আরব ইসরায়েলের যুদ্ধের নামে পরিচিত, সেই সময় ইসরায়েলকে বয়কট করে সমস্ত আরব দেশ। ফলে তরল সোনা বা পেট্রোলিয়াম আমদানি করাটা ইহুদিদের পক্ষে খুব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু ওই সময় পরিত্রাতার রূপ নেয় ইরান। জয় পাওয়া ইসরায়েলের পক্ষে অনেক সহজ হয়েছিল। সাবেক পারস্য দেশের কৃষি, প্রযুক্তি এবং সমস্ত রকম উন্নতির নেপথ্যেও ইহুদিদের যথেষ্ট অবদান রয়েছে। ইরানে শাহ ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত ইহুদি ভূমির তরল সোনার চাহিদার 70% পূরণ করত তেহরান। উল্টো দিকে শিয়া ফৌজকে বিপুল পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার বিক্রি করত ইসরায়েল। শাহের আমলে সাবেক পারস্য দেশে বসবাসকারী ইহুদির সংখ্যা ছিল প্রায় 90,000। প্রবলেমটা শুরু হলো এরপর থেকে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পরে পরিস্থিতি দ্রুত বদলাতে আরম্ভ করে। সে বছর সাবেক পারস্য দেশের কুর্সিতে বসেন শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ক্ষমতাচ্যুত শাহ আশ্রয় নেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে 180 ডিগ্রি ঘুরে যায় তেহরানের বিদেশ নীতি। ইসরায়েলের অস্তিত্ব মুছে দিয়ে প্যালেস্টাইনকে খোলাখুলিভাবে সমর্থন করতে থাকে শিয়া সরকার। ফলে তেল আবিবের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তারা। ওই দূতাবাস
প্যালেস্টাইনের হাতে তুলে দিয়েছিল তারা। এরপরেও সম্পর্কটা সহজ করার চেষ্টা করে ইসরায়েল। 1980 সালে ইরাক ইরান যুদ্ধ বেঁধে গেলে তেল আভিভের হয়ে সমস্ত সাপোর্ট দেয় ইসরায়েল। ইরাক ইরান যুদ্ধ হয় প্রায় 8 বছর। সিআইএর দাবি এই পর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ঘুরপথে তেহরানকে হাতিয়ার জুগিয়েছে ইসরায়েল। 1985 সালে 7ই অক্টোবর এ ব্যাপারে আমেরিকা সরকারকে একটি গোপন রিপোর্ট দেয় সিআইএ। এর নাম ছিল ইসরায়েল অ্যান্ড ইরান, দ্য টাইজ দ্যাট বন্ড। 1985 সালে ইসরায়েলের উত্তরে প্রতিবেশী লেবাননে গজিয়ে ওঠে হিজবুল্লাহ নামের প্যালেস্টাইনি একটি সশস্ত্র গোষ্ঠী। 1990-এর দশকে ইয়েমেনে জন্ম নেয় এরকমই আরেকটি সংগঠন যার নাম হুতি। এই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে হামাস নামেও আরেকটি গোষ্ঠী জন্ম নেয়। এই তিনটি সংগঠনই সুযোগ পেলেই হামলা চালায় ইসরায়েলের ওপর, আর এদের সমস্ত রকম সমর্থন করে ইরান। এর জেরে ইরানের সঙ্গে চরম শত্রুতায় জড়িয়ে পড়ে ইসরায়েল সরকার। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইসরায়েল আর ইরানের সম্পর্কটা কেন এত তিক্ততার পর্যায়ে গেছে। যুদ্ধে হার জিত যে দেশেরই হোক না কেন ফল ভোগ করে সব দেশেরই সাধারণ মানুষ। সব থেকে বড় এফেক্ট পড়ে অশোধিত তেলের ক্ষেত্রে। সাধারণ মানুষের অজান্তেই জিনিসপত্র দাম আস্তে আস্তে বাড়তে থাকে। তবে দেশের সরকার, মানে আমাদের দেশের সরকার বলেছে যথেষ্ট পরিমাণে পেট্রোলিয়াম পণ্য মজুদ আছে, আশা করি সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।